জ্বর, সর্দি, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও বমি হলে একসময় ধারণা করা হতো করোনায় আক্রান্ত হতে পারে, কিন্তু এখন ডেঙ্গু ও করোনার প্রায় একই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, এমন অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকের। তাই যে কোনো ধরনের জ্বর হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে ওষুধ সেবন করা উচিত। চিকিৎসা নেওয়ার পাশাপাশি সর্বস্তরে সচেতনতা অবলম্বন করলে করোনা কিংবা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2019 সালে চীনে সৃষ্ট করোনা ভাইরাস দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে মহামারী আকার ধারণ করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য মানুষ। সম্প্রতি ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আবারও নতুন রূপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা নিরীক্ষার জন্য ভিড় করছেন হাসপাতালে। দুদিন পর্যন্ত জ্বর ছিল, ঠান্ডা, গলা ব্যথা, তো ভাবছি করোনা টেস্ট করাই, তো এই জন্য এখানে আসা। 3 দিন ধরে প্রচুর জ্বর, আমি শুইলে এক কাতির থেকে আরেক কাতি হইতে পারি না, হাতও লাগতে পারি না, পাও না, বিশেষ করে টয়লেটে গেলে বসতে পারি না। এখন তো কোভিডের যথেষ্ট পরিমাণ আবার মহামারী দেখা দিচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি অনেকেই মারা গেছে, আমাদের দেশেও অলরেডি অনেকেই মারা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জ্বর হলে প্রত্যেকটা মানুষের টেস্ট করানো উচিত, কারণ টেস্ট না করলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা কোভিড হচ্ছে না আপনি সাধারণ কোনো জ্বর। ইতিমধ্যে বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। নতুন ভেরিয়েন্টের করোনার উপসর্গ ডেঙ্গুর সাথে অনেকাংশে মিল রয়েছে বলে জানান এ চিকিৎসক। যদি আমি দুইটার বেলাই বলি, ডেঙ্গু এবং করোনার একটু সিমিলারিটি যে কাফটা কম থাকে সাধারণত ডেঙ্গুতে, বা যদি দুইটাই একসাথে থাকে, সাথে যদি রেসপিরেটরি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্টকেও কাফ থাকতে পারে। যে কোনো ধরনের জ্বর হলে সচেতনতার পাশাপাশি শুরুতেই যাতে রোগ নির্ণয় করা যায়, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। আমাদের জ্বর হচ্ছে, অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তারা তো এই ব্যাপারে স্পেশালাইজ, দে উইল আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান ইজ কোভিড অর হুইচ ওয়ান মে বি ডেঙ্গু। অনলি গভর্নমেন্ট ক্যান নট প্রোটেক্ট ইট। আমাদের জন্য এই জন্য দরকার কমিউনিটি অ্যাওয়ারনেস। আমরা যদি সব মানুষ সচেতন থাকি কিভাবে রোগগুলো স্প্রেড করে, সেটা যদি আমরা প্রিভেনশন করি, তাহলে কিন্তু আমরা এটা থেকে অনেকটাই রক্ষা পাবো। নিয়ম মেনে চললে করোনা রোগীর পাশে থেকেও এ ভাইরাস থেকে মুক্ত থাকা যায় বলেও উল্লেখ করেন তিনি। বর্ষা মৌসুমে যতই বৃষ্টি হচ্ছে ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কোনো ধরনের সিমটম দেখা দিলেই রোগীরা ভিড় করছেন হাসপাতালে জানতে আসলে কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডেঙ্গু কিংবা করোনা যেটি হোক না কেন, সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সূচনা লগ্নে করোনা সংক্রমণ আর মৃত্যু হার দেশের অন্যান্য জেলা শহরের চেয়ে বেশি ছিল কুষ্টিয়ায়। এ কারণে কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে স্থাপন করা হয় কোটি টাকা ব্যয়ে আধুনিক পিসিআর ল্যাব। তবে সেই ল্যাব এখন আর অস্তিত্ব নেই। চুরি হয়ে গেছে ল্যাবের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। করোনার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্যেও একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2020 সালে দেশে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে বসানো হয় পিসিআর ল্যাব। তাতে নিরবিচ্ছিন্ন করোনা শনাক্তের সেবা পান কুষ্টিয়া ছাড়াও আশপাশের কয়েক জেলার লাখো মানুষ। সংক্রমণ কমে যাওয়ার 1 বছর আগে পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পিসিআর ল্যাব ভবনের জানালার গ্রিল কেটে একটি পিসিআর মেশিন, কম্পিউটার, সিসি ক্যামেরা চুরিসহ প্রায় 40 লাখ টাকা ক্ষতি হয়েছে। বিল্ডিংটার বিভিন্ন জায়গা থেকে পানি পড়তো, তো যে রুমটাতে আমরা পিসিআরে কাজ করতাম ওই রুম থেকে সরাই রাখছিলাম। ওই রুমের ছাদ লিকেজ ছিল, বৃষ্টি হলে পারে পানি পড়তো, এই জন্য আমরা পাশের রুমে সরাই রাখছিলাম। আর দীর্ঘদিন যাবত যেহেতু কাজ নাই বা কোভিডের স্যাম্পল নাই, এই জন্য আমাদের জাস্ট ওই রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমাদের ছিল। তো তৎক্ষণাৎ আমরা ল্যাবে যাই এবং আমাদের প্রিন্সিপাল স্যারও যান, যে ওখানে সরেজমিনে আমরা দেখি এবং আমরা পুলিশের কাছে অভিযোগ দিই এবং পরবর্তীতে অফিসিয়াল এটা একটা তদন্ত কমিটি গঠিত হয়, তারা তদন্ত করে রিপোর্ট দেন। এদিকে নতুন করে করোনার বিস্তার নিয়ে উদ্বেগ ছড়ানোর মধ্যেই জেলার একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, সচেতন মহল সহ উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীরা। কর্মরত যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দায়িত্বের প্রতি কতটা অবহেলা থাকলে একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ সরঞ্জাম এই জায়গা থেকে হারা যেতে পারে। এবং যারা এই ঘটনার সঙ্গে, চুরির সঙ্গে জড়িত এবং এই পিসিআর ল্যাবকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করেছে,
তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। তদন্ত সাপেক্ষে এদের বিচারের দাবি জানাচ্ছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় করোনা শনাক্ত কিংবা চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত হলে করোনা শনাক্তের কাজ শুরু করবেন তারা। করোনার মতো তো ঠান্ডা কাশি জ্বর এরকম নিয়ে ভর্তি আছে এবং গত কয়েকদিনে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু বেসিক্যালি আইসোলেশন ওয়ার্ড আমাদের রেডি, কিন্তু আমরা আসলে ওই কিছুটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না বলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডেও নিতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন অনেকেই, তাই করোনা শনাক্ত ও চিকিৎসা চালু করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানা গেছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আলাদা আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্ধিত এলাকার পরে বরিশাল সিটি কর্পোরেশনের সবথেকে উন্নয়ন বঞ্চিত নগরী 7 নং ওয়ার্ড। মেয়র, কমিশনার, কাউন্সিলরের ভাগ্য বদলালেও বদলায়নি ওই ওয়ার্ডবাসীর ভাগ্য। চলাবদ্ধতা, ভাঙা সড়ক, নেই ড্রেন, এলাকাবাসী বঞ্চিত সকল নাগরিক সেবা থেকে। আসাদ চৌধুরীর ক্যামেরায় জনদুর্ভোগ তুলে ধরেছে পারভেজ রাসেল। বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের মধ্যে অনুন্নত 7টি বর্ধিত ওয়ার্ড, তার থেকেও মহানগরীর প্রাণকেন্দ্র 7 নং ওয়ার্ডই বেশি অবহেলিত। মেয়র, কাউন্সিলর সহ হাফ ডজন জনপ্রতিনিধি ক্ষমতার পালাবদলে পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ওয়ার্ডবাসীর ভাগ্য। পান্থ সড়ক, সাবান ফ্যাক্টরি ও ভাটেখানা এলাকার অধিকাংশ সড়কই চলাচল অযোগ্য, খানাখন্দে ভরা, জলাবদ্ধতা নিত্যদিনের চিত্র। ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা এরা যে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাবে, মাদ্রাসা পর্যন্ত তারা যাইতে পারতেছে না। আমাদের যে রাস্তার অবস্থা অবহেলিত, অথচ আমরা ট্যাক্স, ভ্যাট, সিটি কর্পোরেশনের সকল নিয়মকানুন মেনেই আমরা এখানে বসবাস করি। নেই ড্রেনেজ ব্যবস্থা, মশা আর বিশুদ্ধ পানি সংকটে স্থানীয়রা চরম দুর্ভোগে দিন পার করছে। নাগরিক সমস্যার সমাধান না হলে কঠোর হুঁশিয়ারি দেয় ভুক্তভোগীরা। যে স্কুলে বাচ্চাদের নেওয়ার জন্য কাদের উপর বাচ্চা চড়াইয়া তারপরে আমরা নেই। জানাজা দিতাম ইতিপূর্বে এই রাস্তায় আমরা অধিক লোক হইতো, অথচ আজকে জানাজা দিতে হয় মাটি উঁচু করে, তার উপরে খাট রাখে তারপরে আমাদের জানাজা দিতে হয়। ড্রেনিং ভরিয়ে যায়, বাড়িঘর ভরিয়ে যায়, ঘরে পানি ওঠে, ড্রেনিং এই মশার লেগে থাকতে পারি না। ওয়ার্ডের উন্নয়ন না হলে স্থানীয় ভোট বর্জন করার কথা বলেন এই বিএনপি নেতা। এই ওয়ার্ডে কোনো উন্নয়ন, কোনো কার্যক্রম কিচ্ছু হয় নাই। আমাদের দাবি একটাই, যদি আমাদের এই ড্রেনেজ রাস্তা এবং সব কিছু যদি ওকে না হয়, মশা এগুলো নিধন করা না হয়, তাহলে আমরা নির্বাচনে তো যাবোই না এবং 7 নম্বরের রাস্তা সব আমরা বন্ধ করে দেবো। 209 কোটি টাকায় 18টি প্যাকেজের কাজ দ্রুত শুরু করার কথা বলেন সিটি কর্পোরেশন। ধাপে ধাপে একটা পরে একটা, মানে যেটা বেশি ভাঙাচোরা বা বেশি গুরুত্বপূর্ণ এরকম রাস্তাগুলো আমরা আগে ধরছি এবং পর্যায়ক্রমে আমরা আশা করছি যে এরপরও আবার নতুন করে আবার টেন্ডার হয়ে যাচ্ছে, যতগুলো রাস্তা বাকি আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো রাস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্ষমতার পালাবদলে ভাগ্য পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধিদের। জলাবদ্ধতা, ভাঙা সড়ক, মশা আর বিশুদ্ধ পানির তীব্র সংকটে নাগরিক সকল সেবা বঞ্চিত এই এলাকাবাসী চায় দ্রুত এর পরিবর্তন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বগুড়ার শিবগঞ্জের রাস্তাগুলোতে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। কাঁচা এবং ভাঙা সব মিলিয়ে 293 কিলোমিটার রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অতি শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশল প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। বগুড়ার অন্যতম প্রাণকেন্দ্র শিবগঞ্জ উপজেলায় লক্ষাধিক মানুষের বসবাস।
শিবগঞ্জবাসীর যাতায়াতের 450 কিলোমিটার রাস্তায় কামতারা ত্রিমোহনী থেকে কুড়াহার পুলিশ বক্স পর্যন্ত পিরব থেকে আটমূল সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। রাস্তার বেহাল দশা, এই রাস্তায় আমাদের চলাচল করার খুব সমস্যা। রাস্তার এমন ভাঙন যে আমাদের মোটরসাইকেল নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। রাস্তাটা খুবই ভয়ঙ্কর, কখন কোন দুর্ঘটনা ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটি খারাপ, জঘন্য খারাপ, এটা ভ্যান যেতে পারে না, রিক্সা যেতে পারে না। বর্ষায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ, প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গাড়ি চালাতে পারি না আমরা, সবসময় ধান হওয়ায় এই ভাঙা রাস্তা আমাদের গাড়ি প্রতিদিন নষ্ট হয়। আমাদের যাতায়াতের খুবই অসুবিধা, বৃষ্টি হলে আরো যাওয়াই যায় না। রাস্তাঘাট লোড গাড়ি নিয়ে আসে, মনে গাড়ি ফাঁসা যায়, চাকা পথ যায়, গাড়ি নষ্ট হয়। টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, অতি শীঘ্রই রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট সামনে আছে। অলরেডি একটা প্রজেক্ট বগুড়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নামে একটা প্রজেক্ট অলরেডি চালু হয়েছে। এটা আমরা বিভিন্ন রাস্তার এস্টিমেট প্রক্রিয়াধীন আছে, সার্ভে করতেছি। দ্রুত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ কমানোর দাবি এলাকাবাসী। মিফতাক আলী, মাই টিভি। এবারে গ্রাম বাংলা খবর। নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকতে পারবে না। এ সময় ফেরিঘাট অবশ্যই থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটি এর ড্রেস ট্রেনিং ইনস্টিটিউট কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমজোর আরিফ আহমেদ মুস্তফার সভাপতিত্বে উপদেষ্টা আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশে কাজের অপরিসীম সুযোগ সৃষ্টি হতে পারে। এ সময় বিআইডব্লিউটি এর কর্মকর্তা বেশ কটি প্রস্তাবনা উপদেষ্টা বরাবর তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা। পরে উপদেষ্টা ড্রিজিং ইনস্টিটিউশনে প্রশিক্ষণার্থীদের কার্যক্রম পরিদর্শন করেন। গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির সাবেক উপজেলার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। বৃহস্পতিবার হিজলতলী এলাকা থেকে প্রায় 10,000 নেতাকর্মীর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ এক সমাবেশে মিলিত হয়। পথসভায় পারভেজ আহমেদের স্ত্রী সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তৃতা দেন। তার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা জানান, প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী সহ 17 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার এজাহারভুক্ত 19 আসামি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন চালায়। শুনানি শেষে বিচারক 2 জনের জামিন মঞ্জুর করলেও বাকি 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলুফু, লালপুর সদর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন। আদালতের এজলাস থেকে হাজতে নিয়ে যাওয়ার সময় তারা আদালত প্রাঙ্গণে আওয়ামী শেখ হাসিনা ও জয় বাংলা স্লোগান দেন। ঠাকুরগাঁওয়ে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শিত হয়েছে। এবার স্লোগান, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। বৃহস্পতিবার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম। মেলায় 5টি স্টলে রয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জামরুল সহ বিভিন্ন মৌসুমি ফলের স্টল। পাশাপাশি রয়েছে ফলজ গাছের চারা প্রদর্শনী এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র। এই কেন্দ্র থেকে কৃষকরা পাচ্ছেন সরাসরি সহায়তা। মূলত মানুষের মধ্যে এই ফলের প্রতি আগ্রহ তৈরি, ফলগুলো আমাদের মধ্যে পরিচিতকরণ এবং মানব শরীরের জন্য উপকারী, কিভাবে আমরা সেই ফলগুলো উৎপাদন করে আমরা খেতে পারি, সেই সবগুলো বিষয়ই এই মেলায় প্রদর্শিত হয়েছে এবং এখান থেকে আমাদের ছোট বড় সবাই যেন এই মেলাটা থেকে এসে দেখে এগুলো শিখতে পারে, সেই উদ্দেশ্য থেকে এই মেলাটার আয়োজন করা হয়েছে।
মেহেরপুরে 3 দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আমিন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম। মেলায় 8টি স্টলে দেশীয় বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছিলেন স্টল মালিকরা। দেশি ফলের মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, কলা, সবেদা, আশফল, গাব, বাতাবি লেবু, কামরাঙ্গা, তাল, নানা প্রজাতির ফল শোভা পাচ্ছে স্টলগুলোতে। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই স্লোগানকে সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় 3 দিনব্যাপী উপজেলা ফল মেলা 2025-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগড়া নড়াইল এর আয়োজনে এ মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ। 3 দিনব্যাপী মেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমান জামান। মাইটিভির নড়াইল প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট বিভাগ কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠাকুরগাঁয়ে অভিযান চালিয়ে ইজি বাইক চুরি ও ছিনতাই চক্রে 3 সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ইজি বাইক, খুলে রাখা যন্ত্রাংশ। বৃহস্পতিবার দিনাজপুর 10 মাইল এলাকা থেকে আটক করে পুলিশ। সদর থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চক্রটি বিভিন্ন কৌশলে ইজি বাইক চুরি করে আসছিল। গেল মাসে 22টি ইজি বাইক চুরির ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, ইজি বাইক চুরি চক্রের 8 জনের মধ্যে 3 জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি 5 জনকে আটকের চেষ্টা করছে পুলিশ। এই অটোরিকশা চুরির বিষয়ে একটা অভিযোগ আসে, তাৎক্ষণিক আমরা বাদীকে এনে বিষয়টিতে একটা এজাহার গ্রহণ করি। এজাহার গ্রহণ করে আমরা একটা চৌকস টিম গঠন করে আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রথমে মোহাইমনুল ইসলাম মিনুকে গ্রেপ্তার করি। মিনুর দেওয়া তথ্য মতে মিনু জানায় তারা এখান থেকে ঠাকুরগাঁও সদর থেকে অটোরিকশা চুরি করে তারা 10 মাইল বীরগঞ্জ, দিনাজপুর এবং সৈয়দপুরের বিভিন্ন জায়গায় তারা রিক্সাগুলো বিক্রি করে।